ধরে রেখেছেন এবং এইটির মধ্যে দিয়ে মূলত তার সেই লাশবাহী যে ফ্রিজারটি সেটি এখান থেকে বের হবে। সকাল 9টা 15 মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়াকে নিয়ে আসা হয় এই ফিরোজাতে এবং প্রায় পৌনে 2 ঘন্টা পর্যন্ত তাকে এখানে রাখা হয়েছে। এখন 11টা বাজে এবং আমাদের জানানো হয়েছিল যে 11টার সময় তাকে আবার নিয়ে যাওয়া হবে তার জানাজা এবং দাফনের উদ্দেশ্যে সেই মানিক মে এভিনিউয়ের দিকে। তো ইতোমধ্যেই এখানকার যেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়াকে বহনকারী যেই ফ্রিজার ভ্যানটি রয়েছে, যেটি পুরোটাই মূলত বাংলাদেশের পতাকার রঙে সজ্জিত করা হয়েছে, সেটিকে দেখা যাচ্ছে। সেই ফ্রিজার ভ্যানটি এই মুহূর্তে গেট দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিয়েছে। সেটি বের হবে এবং সেজন্য গেটের বাইরে যে সকল আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, যারা মূলত দায়িত্ব পালন করছেন, তারা সেটিকে বের করে আনার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে বেগম জিয়ার গাড়ি বহরের সাথে যে সকল গাড়ি তাকে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে যাচ্ছেন সেই দুটি বাসে তার বেগম জিয়ার পরিবারের সদস্যবৃন্দ এবং একই সাথে তার যে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে বা যে সকল তার রাজনৈতিক সঙ্গী রয়েছে, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির নেতৃস্থানীয় পর্যায়ের সদস্য যারা রয়েছেন, তারা বাসটিতে প্রবেশ করেছেন এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে এই ফিরোজার থেকে আনুষ্ঠানিকতা শেষে সেই ফ্রিজার ভ্যানটি সেটি মানিক মে এভিনিউর দিকে সেটি চলতে শুরু করবে। ইতোমধ্যে পুলিশের গাড়ি, এসএসএফের গাড়ি এবং আর্মিদের যে প্রোটোকলের গাড়ি রয়েছে সেগুলো প্রস্তুত হয়েছে এবং তারা ইশারা দিচ্ছেন যাতে করে এই লাশবাহী ফ্রিজার ভ্যানটি যেটিতে করে বেগম জিয়ার মরদেহটি রাখা হয়েছে সেটিকে বের করে আনা হচ্ছে ফিরোজার গেট দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার বাসভবন ফিরোজা থেকে তার মরদেহবাহী ফ্রিজারটি বের করে নিয়ে আসা হচ্ছে। যেই গাড়ির সামনের সিটে বসে আছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদুর রহমান। আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি ভর্তি চলতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে যাব আমাদের আরেকজন সহকর্মী আপেল সাহের কাছে। তিনি এই গাড়ি ভর্তি ফলো করছেন। তিনি ঠিক গুলশানের এই এরিয়ার ঠিক বাইরে রয়েছেন। তিনি আমাদের পরবর্তী ঘটনাগুলো সম্পর্কে জানাবেন। আপেল। সাগর এটা না এই সাগর ভাই গাড়ি ভর ফলো করতে আসেন। ভাই একদম ডিস্টার্ব করবো না।
রক্ষাকারী বাহিনীর সদস্যরা পায়ে হেঁটেই সেই বহরের সঙ্গে রয়েছেন, ধীরে ধীরে সেটি সামনের দিকে এগোচ্ছে এবং একই সঙ্গে দলটির সিনিয়র নেতারা, যেটি আমি আগেও বলেছি, তারা এখানে এসেছেন ওই বহরের সঙ্গে, অর্থাৎ যে বাস রয়েছে সেই বাসের সঙ্গে তারা আছেন। এবং একটি পর্যায়ে যদি আমি একটু বেগম খালেদা জিয়ার বিষয়ে যদি একটু বিস্তারিত যদি সংক্ষেপে যদি দর্শকদেরকে যদি জানাতে চাই, যে যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যখন আসলে ৭৫-এর পরে যখন বাংলাদেশে যখন একটি সংকটময় পরিবেশ তৈরি হয়, যখন তিনি হালটি ধরলেন, অর্থাৎ দেশটির একটু ভালোর দিকে, ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে একটি চেষ্টা করেছিলেন, এক পর্যায়ে যখন তাকে হত্যা করার পর সেটি ছন্দপতন ঘটে এবং দেশ যখন আরেকটি গভীর খাদের কিনারায় পড়ে যায়, তখন সে উদ্ধারের জন্য বেগম খালেদা জিয়াকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ সেখানেও কিন্তু ষড়যন্ত্র হয়েছিল তিনি যাতে দল ক্ষমতায়, অর্থাৎ তিনি যাতে এই বিএনপিতে আসতে না পারেন, সেই ষড়যন্ত্র কিন্তু হয়েছিল। তবে সেটিও কিন্তু আর শেষ পর্যন্ত হয়নি, যেহেতু তৃণমূলের মানুষ যেহেতু এবং নেতাকর্মীরা যেভাবে তাকে ভালোবাসতো, এই জন্য কিন্তু তখন আমরা রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই কারণেই বিএনপির যে দায়িত্ব নেওয়ার কথা, তখন কিন্তু সেই দায়িত্বটা নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে বহরটি, যে লাশবাহী যে গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, যে সেটি এখন ধীরে ধীরে যাচ্ছে। এখন হচ্ছে গুলশানের 2 থেকে সেই গাড়িটি এখন আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে সেটি গুলশান 2 মোচড় নিয়ে সেটি কাকলির দিকে রওনা দিচ্ছে। আপনি উৎসুক মানুষ, রাস্তার পাশের 2 মানুষ, তারা কিন্তু এখানে রাস্তার মানুষ 2 পাশে আপনি লক্ষ্য করছেন যে রাস্তার মানুষরা কিন্তু এখানে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন যাতে তার যে বহরটি সেটি যাতে ভালোভাবে যেতে পারে। এবং আমি দেখেছি যে 2 পাশে সেনাবাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দড়ি দিয়ে অর্থাৎ তার যে বহরটি রয়েছে সেই দড়ি দিয়ে রেখেছে যাতে কেউ এই বহরের দিকে প্রবেশ করতে না পারে। এবং যে চোখে মুখে এক ধরনের হতাশা এবং কষ্ট দেখতে পেয়েছি। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে তার বহরটি অর্থাৎ পতাকায় মোড়ানো, অর্থাৎ লাল সবুজের পতাকায় মোড়ানো তার যে গাড়িতে তার মরদেহ রাখা হয়েছে, সেটি কিন্তু এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার মরদেহর গাড়িটির পরেই যে বাস, সেই বাসে
রয়েছেন তারেক রহমান, তার পরিবার এবং যে আত্মীয় স্বজন রয়েছে তারাও রয়েছেন। এবং এর পরে যে আরেকটি বড় বাস আপনি দেখতে পাচ্ছেন, সেই বাসে কিন্তু স্থায়ী কমিটির সদস্য এবং অনেক পরিবারবর্গ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং সাধারণ মানুষ, উৎসুক মানুষ, তারাও এখানে দেখেছি আমি রাস্তার দুই পাশে তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এবং বেগম খালেদা জিয়ার যে আপসী নেত্রী বলা হয়, অর্থাৎ তিনি কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। যখন আপনি জানেন যে এরশাদের স্বৈরাচার আমলে যখন রাজনৈতিক অর্থাৎ সাধারণ মানুষ একটি মুক্তি চেয়েছিল, মুক্তির অপেক্ষায় ছিলেন যে কে সেই মুক্তি দিবে, সে সময় কিন্তু বেগম খালেদা জিয়া এই সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন, সাধারণ মানুষের পাশে ছিলেন। এবং সেই আন্দোলন সংগ্রামে আমরা দেখেছিলাম যে এরশাদ একটি চক্রান্তের মাধ্যমে তারা চলে যান, তারা চেষ্টা করেছিলেন যে কিভাবে স্বৈরাচার এরশাদের যে দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে চেষ্টা ছিল, সেটি ডান দিয়ে চলে যাও, সেটির ক্ষেত্রে তার যে চিন্তা বা তার যে পরিকল্পনা ছিল, সেখানে আমরা দেখেছি যে এরশাদের সঙ্গে কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু এক হয়েছিল। তারা চেষ্টা করেছিল কিভাবে এরশাদকে ক্ষমতায় রাখা যায়, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আপসের নেত্রী, অর্থাৎ সে সময়ে তিনি বলেছেন যে না, দেশের মানুষ, দেশের জনগণ যেহেতু চাচ্ছে না যে এইভাবে দেশ পরিচালনা করা হোক, এই জন্য কিন্তু তিনি দুর্বার আন্দোলন গড়ে তোলেন। এবং এক সময় কিন্তু এরশাদ সরকারের পতন হয় এবং বহুদলীয় গণতন্ত্রের কিন্তু আবার যে ধারাটি নিয়ে আসেন, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই 1991 সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হন, নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, আসার পরেই আমাদের বাংলাদেশের হয়তোবা যারা বিরোধী মতের লোকজন রয়েছে তারা মনে করেছিল যে বেগম খালেদা জিয়া কি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তিনি একজন নারী হিসেবে। কিন্তু সেই সমালোচকদেরকে তিনি কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একজন নারী হলেও কিভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়, সেটি কিন্তু তিনি দেখিয়েছেন। এবং সে সময় নারীদের ক্ষমতায়ন, নারীদের শিক্ষা, অগ্রযাত্রার ক্ষেত্রে কিন্তু সবসময় তিনি চিন্তা করতেন। সে সময় আমরা দেখেছিলাম যে তার যে পরিকল্পনাগুলো নিয়েছিল, অর্থাৎ নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যে পড়ালেখার ক্ষেত্রে বিনা টাকায় যে পড়ালেখার যে ব্যবস্থা, সেটি কিন্তু বেগম খালেদা জিয়া করেছিলেন। এবং স্বাস্থ্য খাতেও তার অবদান রয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে আরও ভালো থাকা যায় সেই তিনি চিন্তা করতেন। তবে এই সামগ্রিক চিন্তা ক্ষেত্রে বহির্বিশ্বের যে চক্রান্ত থাকে, সেই চক্রান্ত কিন্তু কখনোই তিনি কিন্তু কর্ণপাত করেননি। অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ ভারত এখন এই পর্যায়ে এসে সাধারণ মানুষ যেভাবে ভারতের উপর বিভিন্ন ধরনের প্রতিবাদ করছেন, যে সবসময় বাংলাদেশটাকে তারা তাদের নিজস্ব অঙ্গরাজ্য হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল এবং সেটি তারা করেছে আওয়ামী লীগ সরকারের হাত ধরে সবসময়। এই ক্ষেত্রে যে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে বিএনপি কিন্তু কখনোই চায়নি যে বেগম এই পর্যায়ে এসে বিএনপি কখনোই চাইতো না যে এই দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করুক। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তার যে বলিষ্ঠ নেতৃত্ব তিনি সবসময় করে গেছেন। এবং তার মৃত্যুবরণের পরে যে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবরগুলো এসেছিল, সেই খবরে আমরা দেখেছিলাম যে তাকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হয়েছে, তাকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে তাকে বলা হয়েছিল আপসের নেত্রী। এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, অর্থাৎ অখণ্ড বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, এই বাংলাদেশ নিয়ে কেউ যাতে চক্রান্ত করতে না পারে, সেটা যে সবসময় তিনি করে গেছেন, সেটি কিন্তু অনেকেই এখন সেই প্রশংসা করছেন। এবং একই সঙ্গে সেটি করতে গিয়ে তাকে কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু এত সহজ নয় যে বহির্বিশ্বের একটি যে চাপ ছিল, সেই চাপ নিয়ে কিভাবে তিনি যে দেশটাকে সামনের দিকে নিয়ে গেছেন, সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু তারপরেও তিনি কখনোই চাননি তার যে স্বামী, অর্থাৎ তার যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার যে একটি পরিকল্পনা ছিল দেশকে নিয়ে, তার চিন্তাভাবনা, সেটি কিন্তু সবসময় তার মাঝে ছিল এবং তিনি কিন্তু দেখেছেন। এবং তিনি যখন রাজনীতিতে আসেন তখন কিন্তু তিনি রাজনীতি নিয়ে তার অতটা
তার চিন্তা ভাবনা রাজনীতি নিয়ে রাজনীতির যে এত মারপ্যাচ সেটি কিন্তু তার মাঝে ছিল না। তিনি সবসময় সরলভাবে সাধারণভাবে সব কিছু চিন্তা করতেন এবং দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু তিনি চিন্তা ভাবনা করতেন, এই জন্যই বিএনপি দল যে এত জনপ্রিয়তা অর্জন করেছে সেটি কিন্তু একমাত্র তার হাত ধরে। তিনি যখন বিভিন্ন জায়গায় যেতেন, সমাবেশে যেতেন, তার যে কথাবার্তাগুলো সাধারণ মানুষকেও কিন্তু অনেক মুগ্ধ করতো। যে এত ইতিবাচক কথা তো সবাই সচরাচর রাজনীতিবিদরা বলেন না। তার সেই কথাবার্তায় এবং তার যে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী সেটি কিন্তু রয়েছে। এই জন্যই তার ক্ষেত্রে সবাই বলা হয় যে তার এই সময়টিতে তার চলে যাওয়াটা কিছুভাবেই মেনে নিতে পারছেন না, কষ্ট করছেন এবং অনেকে বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হয়তোবা তিনি যদি বেঁচে থাকতেন আগামীর বাংলাদেশটাকে তিনি আরও কীভাবে ভালো করা যায় সেই চেষ্টা হয়তোবা তিনি করে যেতেন, সেটি বলেছেন। তো আমি আমার সহকর্মীর কাছে চলে যাচ্ছি, শফি মোহাম্মদ সাগর। আমি এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ওটা যে সামনে যদি না, না, না। আটকা দেয় গাড়ি তখন কি করবেন? না ভাই। না ভাই, এখন বহরের সামনে বলতে আমরা বহরের সামনেই ছিলাম। হ্যাঁ না ভাই, আমরা কেরিকাচার করে যাওয়ার চেষ্টা করছি ভাই। মাঝখানে তো আমরা আগাই ছিলাম, আপনি মনে ফুটেজে দেখছেন ভাই। লাস্টে আবার এসএসএ ব্লক করে দিচ্ছে, এজন্য আর ঢুকতে পারি নাই। এখন আমরা আবার চেষ্টা করছি, আমরা একটু মোটামুটি মূল সড়কে গেলে আমরা চলে যাব। এই গাড়িটা ভালো মতো যাইতেই পারতেছে না, যমুনার গাড়িটা। চাইতে দিতেছি ভাই, না, ও সিস্টেম করে আগে যেতে ভয় যাইতেছে। ওরা আটকাইতেছে সামনে কমিটি কত গায় জন্য তার ফাস্ট দিতেছে। হ্যাঁ, ওরা ফাঁক পাইলি তো যেমন আগে যাবি সবাই দিতেছে না। গ্যাস না ময়লা যে উল্টা দেবো পাত্র তো হ্যাঁ কি কি দেখাচ্ছে স্পিডে? এখান থেকে কতটুকু দেখা যায় কিছু? না হলেও মনে করেন যে 30টা গাড়ির সামনে হলো 30টা গাড়ির সামনে। 80 বাসটা কিসের বাস? চায় নাকি যখন কানপুর দিয়া সামনে শুধু গিয়ে দেখো এখন বন্ধ হয়ে এলাকা মানুষ বাচ্চা কেন চিকা মারা বন্ধ
শীতেই গেছে পুলিশের খালি আমরা আমার একটা কষ্ট যাই হোক সবার আগে জন্য কিছু আমরা আর সব কিছু তবে আমরা ওই সময় মানে দেখাইতে পাইছিলাম না একদম ওটা ভালো পজিশন ছিল একেবারে। বামে নাও না বামে নাও ওটাকে দিয়ে তুমি ইয়ে করে দাও আটকে যাও সাথে সাথে লাগাই রাখো ওটার সাথে লাগাই রাখো নাইলে সামনে খারাপ রাস্তা বামে চাপো বামে চেপে যাও এদের ব্যারিকেড দাও সামনে এর ব্যারিকেড দাও বামে চাপে যাও কত বামে পারবা ভাই একটু ভাই আমাদের একটু সাইডে দিন এক ব্লক করে দাও আপনি চলে যান ভাই এই মোটরসাইকেল যাইতে পারবে না হ্যাঁ এই যে বামে বামে যাও সামনে টান দাও টান দাও বাবা হ্যাঁ
হ্যাঁ গাড়ি বরের সাথেই তো। তার মরদেহ বহনকারী গাড়িটি এখন কাকলি মোড় হয়ে বামে মহাখালীর দিকে যাচ্ছে এবং কিছুটা ধীরে ধীরে যাওয়ার কারণ হচ্ছে দুপাশের যে মানুষ তারাও শ্রদ্ধা জানাচ্ছেন। সাধারণ মানুষ একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ সেনাবাহিনী সহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সবাই পায়ে হেঁটে ধীরে ধীরে তাকে সংসদ ভবনের দিকে নিয়ে যাচ্ছে এবং হয়তো বা আর বেশি সময় লাগার কথা না। এবং সেখানে আপনি জানেন যে মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের সমাগম এর মধ্যে হয়ে গেছে তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। তাদের যে আকাঙ্ক্ষা অর্থাৎ তারা দেখার জন্য সে অধীর আগ্রহে রয়েছেন এবং তার জানাজাটি করার জন্য। এবং আপনি দেখছেন যে আমার সামনে সেনাবাহিনীর সদস্যরা, র্যাব, পুলিশ তারা এই পুরো বহরটিতে ঘিরে রেখেছে নিরাপত্তার স্বার্থে। মূলত বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, এজন্য যে আনুষ্ঠানিকতাগুলো নেওয়া হচ্ছে সব কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা তাকে জানানো হচ্ছে। এবং এই যে তার বহরে অর্থাৎ তার লাশবাহী গাড়ির বহরে তারেক রহমান রয়েছেন, তার পরিবার এবং আত্মীয় স্বজন এবং বিএনপির যে সিনিয়র নেতারা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যদি বেগম খালেদা জিয়ার বিষয়ে যদি একটু বলি যে তিনি দলে এসে অর্থাৎ বিএনপির হাল ধরার পর যতগুলো সংসদের নির্বাচন হয়েছে, সংসদীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সবকটিতেই তিনি জয়লাভ করেছেন। তার সরকার ক্ষমতা নিতে না পারলেও তিনি কিন্তু কোনো আসনে হারেননি এবং তার যে জনপ্রিয়তাই কিন্তু প্রমাণ করে এই জনপ্রিয়তা প্রমাণ করে যে তিনি কতটা জনপ্রিয় দেশের মানুষের কাছে। এবং এই পর্যায়ে এসে আপনি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে মরদেহটি এখন যাচ্ছে মহাখালী, ডানে যাও, সরে যাও, মহাখালী ফ্লাইওভারের দয়া করে কেউ রাস্তায় নামবেন না, দয়া করে কেউ রাস্তায় নামবেন না, সবাই অবস্থান গ্রহণ করেন, দয়া করে কেউ নিচে নামবেন না। আপনারা সবাই রাস্তা থেকে বাইরে থাকুন, রাস্তার উপরে আসবেন না, দয়া করে কেউ রাস্তার উপরে আসবেন না, আপনারা লেগে থাকেন, আপনারা রাস্তার উপরে আসবেন না, রাস্তা ছেড়ে ফুটপাতে দাঁড়ান। কি অবস্থা আপনার? আপনারা রাস্তার উপরে আসবেন না। ভাই বললো সিভিল আসছে কত ডান সাইডে নাম্বার সাথে সিভিল একটু হাইলাইট শুনতে কোনটা রাস্তার উপরে আসবেন, দয়া করে রাস্তা ছেড়ে দেন, রাস্তা থেকে সরে দেন, রাস্তায় নামবেন না। রাস্তা
রাস্তার উপরে আছে সবাই বরং না রাস্তার নিচে নামবেন না। আরে লাইভে আছে রফিক ভাই নিজের সামনে লাইভে ফুল লাইভ চলতেছে মিডিয়া হেলিপ্যাডে উঠবে নাকি কেউ রাস্তার উপর নামবেন না। দয়া করে রাস্তায় দাঁড়ান না, ফুটপাতে দাঁড়ান, রাস্তায় দাঁড়ান না। আপনি প্লিজ বললাম, ফুটপাতে দাঁড়ান, ফুটপাতে দাঁড়ান। রাস্তায় নিয়ে রাখেন। রাস্তা ক্লিয়ার রাখেন, ফুটপাতে দাঁড়ান আপনারা। আমার জ্যাকেটটা ঢুকে দেবে এটা নামবেন না, দয়া করে কেউ রাস্তায় নামবেন না। আপনারা কেউ রাস্তায় নামবেন না, ফুটপাতে দাঁড়ান, রাস্তা ক্লিয়ার রাখুন। আপনারা রাস্তা থেকে বাইরে যান। তাহলে রাস্তা ক্লিয়ার রাখুন, আপনারা ফুটপাতে দাঁড়ান। কেউ রাস্তায় দাঁড়ান না, ফুটপাতে দাঁড়ান, রাস্তা ক্লিয়ার রাখুন। ভাই ড্রোন দেখেন
ভাই আপনি খুব সাবধানে চালায়। এই দড়ি রেডি ভাই কেবলটা দিন আমাকে পাবেন আপনি ওটাই দিচ্ছে না ট্রেনে যাবে না ট্রেনে যাবে মনে হয়। এখন কি দাম দিবে ভাই ড্রোন নামাই ফেলেন ভাই টান দিবে টান নামাই ফেলেন সবাই পজিশনে চলে যাচ্ছে ভাই ড্রোন নামাই ফেলান সবাই পজিশনে নিয়ে নিচ্ছে সামনে নিয়ে যান চলো গাড়ি চলো ভিউ লাগবে না Go! 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 Hey, go, Dore! আনিমুল ভাই ভালোই বসেন ফোনে নামবে কিন্তু আমার টাইপোডটা একজন ধরেন বুঝি ভাই বাম হাতে আমাদের ধরে রেখে আপেল ভাই জোরে যাইতে বলছে মুভমেন্ট আরে জোরে নাম দিতে দেবো ভয় না ভাই এখন পিছনে ভাই গাড়ি চলো গাড়ি ঢুকে গেছে ভাই দাঁড়াতে ভাই ওদের ক্যান্টন আমি বলবো ড্রোনটা রেখে আমার ট্রাইপড ধরেন
না না ড্রোন ওড়ানো লাগবে না, ওই রিক্সে যাওয়ার দরকার নেই ভাই। মিডিয়া সেল ফাস্ট। ভাই আমার ড্রোন ট্রাইপড ধরে, আমি তো উড়ে যাচ্ছি। আরে ধরেন না আমারে, এটা কি করেন আপনারা? কি এভাবে খামসা মারছে? এটা ধরুন, এটা ঠিক করে না, এই ক্লিপটার কথা। আস্তে 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 মিডিলে চালান। গাছে কি ফুটেজ পাওয়া যায়? এটা দেখতে ভালো লাগে কিন্তু ক্যামেরা
আসাদ গেটের পাশটা, আরবের পাশটা, আরবের পাশ, আসাদ গেটের পাশ, এখানে বিস্তীর্ণ মাঠ খালি পড়ে আছে। আপনারা অনুগ্রহ বারবার আপনাদেরকে বলছি আপনারা দূরে আছেন। বাবাই একসাথে বলবেন মাটি মানুষই আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে আপনারা কেউ রাস্তা পারাপার হবেন না। এখানে মিডিয়া বাইরে কেউ ঢুকবেন না, মিডিয়া ঢুকবেন না, মিডিয়া ঢুকবেন না। মনে করে খারাপ পরিবেশের দিকে যায়, তখনও কিন্তু আমি দেখেছি যে তিনি বলেছেন ভিতরে একটা বেটার কাউকে উনি যেটি বলেছেন যে এই যে একটি ওই সময়টিতে বেগম খালেদা জিয়া যিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, ওই সময়টিতে অনেক ব্যাটারি থাকলে আই দিয়ে লাগানো আছে, বুঝছেন? ব্যাটারি বললেন আমার এটা টাই দিয়ে লাগানো আছে ভাই, হ্যাঁ? তাহলে আর স্টাইলিং তো আর লাগতেছে না, তাই না ভাই? স্টাইলিং তাহলে অফ থাকবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
ইয়ার এদিকে ইয়ার ব্যাক গেছে। বেগম খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং ভ্যান সেটি আসছে এবং হেঁটে জানাজার যে ছাউনি করা হয়েছে, আগেই বলেছি কালো কাপড়ে মোড়ানো, সেই ছাউনির কাছে নিয়ে যাওয়া হচ্ছে ফ্রিজিং ভ্যান, যে ফ্রিজ ঠান্ডা যে গাড়িটিতে বেগম খালেদা জিয়া রয়েছেন সেটিকে সেখানে নেওয়া হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গাড়িটিও এখানে রয়েছে। তো যে কথা বলছিলাম, বেগম খালেদা জিয়ার জন্যই কিন্তু আজ এত মানুষের এই এত উপস্থিতি এখানে এবং এই বিশাল জনতার কাতারে আজকে সব রাজনৈতিক দল মত পথের মানুষ ভুলে বেগম খালেদা জিয়ার জন্য শেষ বিদায়ের প্রার্থনায় যুক্ত হয়েছে। এইখানে যে উপস্থিতি লাখো লাখো মানুষ, তারও বাইরে যারা গণমাধ্যমে, টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জানাজা দেখছেন, তারাও সেখান থেকে দোয়ায় শামিল হবেন, শরীক হবেন, যুক্ত হবেন। বেগম খালেদা জিয়ার শেষ জীবনটা অনেকটা নিঃসঙ্গ কেটেছে। সেই নিঃসঙ্গতায় আসলে সবশেষ গতকাল 25 ডিসেম্বর তিনি যখন হাসপাতালের বিছানায় লাইফ সাপোর্টে এবং জীবন পিছনেরটা আগে ভরছে, মানুষকে বলছে যে সামনে আগে আসতে, মানুষ পিছনেরটা আসে না। ওই দেন পিছনেরটা হাউসফুল, পিছনে আরেকটা মাঠ আছে, পিছনে দুটো মাঠ। ওই তো পিছনের মাঠ হাউসফুল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নমাজের ছবি তোলার কোনো প্রয়োজন নাই। নমাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার। ঠিক আছে, দরকার আছে। আচ্ছা,
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। كان إبراهيم يهوديا ولا نصرانيا এবার একটু 10 সেকেন্ড দাঁড়াইতে দেন আমাদেরকে। তাহলে একটু পিছে, একটু দৌড় দৌড়তে পিছে যান, পিছে যাই স্টেডি হয়ে যান, পিছে যাই স্টেডি হয়ে দাঁড়ায় যান, পিছে যান, স্টেডি হয়ে যান। একটু এখানে স্টেজ নেন, এখানে কিছু শর্ট নেন। ফ্যামিলি মেম্বারদের যাওয়ার কথা মনে হয়। ওকে হয়েছে ভাই, আসেন আসেন আসেন, আবার একটু পিছে যান, আপনারা দুজন সাইডে আবার একটু পিছে আসেন, পিছে আসেন, পিছে আসেন। আমি বলি আবার একটু পিছে চলে যান, যা আবার স্টেডি হন, আবার পিছে যাই স্টেডি হন, আবার একটু পিছে যাই স্টেডি হন। তুমি যাও, আপনি সাইডে যান, সাইডে ওর একটু ওর থাকবে ওই ফ্যামিলির মধ্যে। মোহন ভাই সাইডে যান, এই পাশে যান, ফ্যামিলি মেম্বারে মোহন ভাই মাঝখানে কাউকে দিতে না করতে। ঠিক আছে, আপনারা পিছনে চলে আসেন, পিছে চলে আসেন। আচ্ছা চলে আসেন, দেখ আসেন। হবে, ওকে ওকে জায়গা ছাড়তে হবে, আর একটু পিছনে চলে যান। আসেন আসেন ভাই, আর একটু বেশি টানেলের ভিতরে দাঁড়ান, টানেলের ভিতরে আমি বলি আপনার একটু পিছে ঘুরে তাড়াতাড়ি ফাস্টে চলে যান, তাহলে স্ক্রিনশট নিতে পারবেন। একটু পিছে ঘুরে ফাস্ট চলে যান, তাহলে স্ক্রিনশট নিতে পারবেন। একটু পিছে ঘুরে ফাস্ট চলে যান, আপনারা সবাই চলে আসেন, পিছে ঘুরে একটু ফাস্ট চলে যান, তাহলে দাঁড়াতে হবে। এখানে লাইভ চলছে বেটা। আমাদের লাইভ চলতেছে স্যার, একটু আমাকে একটু একটু এক্সট্রাঅর্ডিনারি স্যার, একটু একটু এই জায়গাটা থাকতে হবে, এখানে কমান্ড দিবেন, হ্যাঁ এই জায়গাটা ছেড়ে দিতে হবে। এই যে উপরে থেকে নামেন, এই জায়গাটা ছাড়তে হবে, এই জায়গাটা ছাড়তে হবে, আরেকটু পিছনে যান, এখানে থামলো, এখানে কমান্ড দিবে, এখানে কমান্ড দিবে, এই জায়গায় দাঁড়ানো যাবে না, এখানে থামবে। হ্যাঁ আগে থেকে হ্যাঁ না
সামনে যান না, সামনে যান না, সামনে যান না। ওই অ্যাঙ্গেল দিয়ে চলে যাবে, আপনি ন্যারো করে এই করেন। হ্যাঁ, লাইভ চলছে, সামনে যান না প্লিজ। ঠিক আছে। সামনের দিকে বাম দিকে বড় করেন, আপনার বাম দিকে বড় করেন। আবার ঢুকে যাবে সম্মানিত সুধী মরহুমার মৃতদেহ স্মারকী আকারে পলয়ের মাধ্যমে বহন করে কবরের পাশে রাখা হয়েছে। আমি কিন্তু লাইভে আছি, একমাত্র ক্যামেরা লাইভে আছি, একমাত্র আমি লাইভে আছি।
আমি তো ঢুকি ভিতরে, আমি লাগে আছি কবরের শটটা এখান থেকে যা পাচ্ছেন না, এই যে পাওয়া যাচ্ছে না, আমাকে একটু ঢুকতে দেন। সামনে যাওয়া হবে। পাচ্ছি না তো কিছু। নিরবতা পালনের পর আমরা দাফন কার্য সম্পাদন করব। সবাই পিছিয়ে হ্যাঁ আচ্ছা বাবু, আপনারা এখানে লাইভ করতে করতে নিয়ে আসছেন ভাই, আপনি ওইদিকে যান, পিছনে যান, সবাই এখানে একটু ওইদিকে যান, ওইদিকে চাপেন, ফরিদপুর শর্ট দেখো তো। তাহলে কি ডাইনামো যাবো? আচ্ছা ওইয়া বললাল আছে না, পরিবারের পক্ষ থেকে কবরের মধ্যে অবস্থানের জন্য মরহুমের দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য জনাব তারেক রহমান মরহুমের জ্যেষ্ঠ সন্তান, জনাব রফিক মরহুমার ভাই শামীম ইসলামের ছেলে, অদল মরহুমার ভাই সাইদ ইসলামের ছেলে আছেন। কবরের মধ্যে অবস্থান করছে শামীম ইসলামের মরহুমার ভাই জনাব সৈয়দ ইসলাম জিয়া মরহুমার বোনের ছেলে, জনাব সৈয়দ ইসলাম কবির মরহুমার বোনের ছেলে।
এখন বর্তমান নেতাকর্মীদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনাব ডক্টর আসিফ নজরুল, সম্মানিত আইন উপদেষ্টা, জাতীয় পতাকা মরহুমার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমানের হাতে তুলে দেবেন। আমি মরহুমার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমানকে জাতীয় পতাকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা কবরে মাটি দেওয়ার সময় দোয়া করব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জনাব ডক্টর আসিফ নজরুল, সম্মানিত আইন উপদেষ্টা, জাতীয় পতাকা মরহুমার জ্যেষ্ঠ ছেলে জনাব তারেক রহমানের হাতে তুলে দেবেন। সমাবেশ শুরু। দাফনের সম্পাদনের পর
ভলিউমের অনুষ্ঠিত হবে। ভলিউমের পর পুষ্পোৎসব পালন করা হবে। পুষ্পোৎসব পালনের পর মরণ রাশি সাল সর্বশেষে মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে। কবরের মাটি দেওয়ার জন্য আপনাদেরকে একটু দ্রুততার সাথে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভলিউমের পর অনুষ্ঠিত হবে পুষ্পোৎসব পালন। পুষ্পোৎসব পালনের পর রাষ্ট্রীয় সালাত এবং সর্বশেষে মোনাজাতের মাধ্যমে আজকে এই অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠান শেষ হবে।
দাফনকারীর সমাধান অনুষ্ঠিত হবে ভলিবল ভলিবলের পর পুষ্পস্তবক করার পর প্রভাবে দেওয়া হবে রাষ্ট্রীয় আজকের এই দাফন কার্যক্রম শেষ হবে।
শহীদ মন্দির। এখন ভলিফায়ার অনুষ্ঠিত হবে। ভলিফায়ার ব্ল্যাক ফায়ারের উচ্চ শব্দ হতে পারে, আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এবার পুষ্পস্তবক অর্পণ। প্রথমে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবে মহামান্য রাষ্ট্রপতি সামরিক সচিব। এবার পুষ্পস্তবক অর্পণ করবে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা সামরিক সচিব। এবার পুষ্পস্তবক অর্পণ করবে সংসদ উপদেষ্টা মন্ডলীর পক্ষে ডক্টর আসিফ নজরুল, শ্রদ্ধেয় আইন উপদেষ্টা মন্ডলী।
এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত সেনাবাহিনী। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত নৌবাহিনী প্রধান। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত বিমান বাহিনী প্রধান। শুধুমাত্র এই মহান নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন His Excellency Sardar Ahmed Sadiq, Honorable Speaker of National Assembly of Islamic Republic of Pakistan,
His Excellency G.N. Junguel, Honorable Foreign Minister of Kingdom of Bhutan, His Excellency George S. Joyce, Honorable External Affairs Minister of the Republic of India, His Excellency Badaranda Sharma, Honorable Foreign Minister of the Federal Democratic Republic of Nepal, His Excellency Vijita Hera, Minister of Foreign Affairs, Foreign Parliament and for Tourism of Democratic Socialist Republic of Sri Lanka, His Excellency Dr. Alveda Rahman, Honorable Minister of Higher Education, Labor and Skill Development of the Republic of Maldives, এবং Dean of Diplomatic Corps. পুষ্প স্তবক হবে এখানেই শেষ। এবার রাষ্ট্রীয় সারা আমি এখন মরহুমাকে সম্মান জানানোর জন্য রাষ্ট্রীয় সারা পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নিশ্চিত আমার টাকা দেবে। সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা আবু তোরাব মোশতাক আহমদকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه.
রাব্বাল আলামিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে আমরা এইমাত্র আল্লাহ চিরনিদ্রায় শায়িত করে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন ইয়া রাব্বাল আলামিন। তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন ইয়া রাব্বাল আলামিন। কবরের সওয়াল আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দিন ইয়া রহমান রহিম। মরহুমার রেখে যাওয়া শোকাহত পরিবার পরিজন আত্মীয় স্বজন ও গুণগাহী সকলকে সইবার শক্তি এবং ধৈর্য ধারণ করার তৌফিক আপনি দান করুন ইয়া রাব্বাল আলামিন। তাদের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করুন আল্লাহ। সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দারাজ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি কিয়ামত পর্যন্ত অটল রাখুন ইয়া রাব্বাল আলামিন। খাস রহমত এবং বরকত নাজিল করুন। সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে আমাদের দেশ ও দেশবাসীকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। বাংলাদেশকে আপনি উত্তরোত্তর উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধি দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين. আমার পয়েন্ট তো মেরে দিচ্ছেন আপনার শরীরে সম্রাটের শরীরে হাত দেওয়া সাহস সম্পদ